খুশি তখন রাজপথে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে তুমুল আন্দোলন চলছে। তারপর সংসদ ভবনে ছাত্ররা ঘেরাও করে আছে, পুলিশ লাঠিপেটা করেছে, কয়েক দফা তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। যেহেতু এই জেনারেশনটা মানে আমাদের দেশে কোটা বিরোধী আন্দোলনে যারা সফলতা পেয়েছেন তাদের চাইতে এই জেনারেশনটা আরো বেপরোয়া। এদের বেশিরভাগই টিনেজ, মানে 20 বছরের নিচেদের বয়স, এসএসসি পরীক্ষার্থী। ফলে এই যে যারা রাজপথে আছে তাদের সঙ্গে পরিবার জড়িত, রাষ্ট্র জড়িত, এবং যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত তারাও জড়িত, এবং একই সঙ্গে সরকারকে যারা বিপদে ফেলতে চায় তারা যারা এখন রাজপথে আছেন তাদেরকে যত সহজে মোটিভেট করতে পারবেন, এটা অন্য কোনো রাজনৈতিক দল, গ্রুপ বা গোষ্ঠীর দ্বারা কোনো মতে সম্ভব নয়। আমরা যেরকম সাধারণ মানুষ তারা কিন্তু অনেক আগের থেকেই বলছিলাম যে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3টি মাস সরকারের জন্য ভীষণ রকম খারাপ একটা সময় যাবে, প্রাকৃতিক কারণে, রাজনৈতিক কারণে এবং অন্যান্য বিভিন্ন কারণে। এবং এই যে দেখুন, সমস্যাটা শুরু হয়েছে বৃষ্টি থেকে। এখন এই যে বৃষ্টিটা হলো, এখানে তো তারেক রহমান সাহেবের কোনো হাত ছিল না, কিন্তু তিনি যদি এই জুলাই মাসের বৃষ্টি, প্রকৃতি, গ্রহ নক্ষত্র সম্পর্কে তার ধারণা থাকতো, তাহলে এই সময়টিতে তিনি সতর্ক হতেন। এবং এখনও তিনি যদি সতর্ক হন তাহলে অনেক বিপত্তি তিনি এড়াতে পারবেন। আর সতর্ক যদি না হন তাহলে বলতে গেলে পচা শামুকে পা কাটবে। আলোচনার শুরুতে চলে আসি। এই সরকারের বেশ কয়েকজন মন্ত্রী যারা ইতিমধ্যে মানুষের বিরক্তির কারণ হয়ে পড়েছেন, সমালোচিত হয়েছেন। এরা নিজ নিজ দপ্তরে তারা সফলতার পরিবর্তে ফাটাকেষ্ট হওয়ার চেষ্টা করে চলেছেন, অনেকটা সিনেমাটিক স্টাইলে, যেটি এই আধুনিক যুগে একেবারে বেমানান। যেখানে এই জেনারেশনের 4, 5 বা 4র্থ এবং 5ম শ্রেণীতে যে সকল ছেলে মেয়ে পড়াশোনা করছেন তারা আপনার আমার চাইতে, মানে আমরা যারা এখন 60 বছর বয়সী, আমাদের কিছু অভিজ্ঞতা আছে, তারপর কিছু সেই পুরনো দিনের ইতিহাস জানা আছে, জীবনের কিছু সফলতা আছে, কিন্তু আমাদের স্বপ্ন, উদ্যমতা নেই বললেই চলে। নতুন করে আমরা কিছু করতে পারবো না। কিন্তু এই যে টকবগে যারা তরুণ, একেবারে ক্লাস 4, 5 থেকে শুরু করে এই যে ধরুন যারা এসএসসি পরীক্ষা দিচ্ছেন, তারা প্রথমত তারা টেকনোলজি, সেটা টিকটক বলেন, কম্পিউটার চালানো বলেন, কম্পিউটার গেম বলেন, এই বিষয়ে তারা আমাদের সে কোটি কোটি গুণ পারদর্শী। ইন অ্যাভারেজ আমাদের মধ্যে যে 2-4 জন নেই খুব পণ্ডিত, সেটা আলাদা কথা, কিন্তু ইন জেনারেল যদি আপনি 50 থেকে 60 বছরের 1000 লোক আনেন আর ওদের মধ্যে 1000 লোক আনেন, আপনি দেখবেন যে তারা কম্পিউটিংয়ে মাচ বেটার দেন অফ আস। এরপর তাদের রয়েছে প্রচণ্ড জেদ, শারীরিক সক্ষমতা এবং রুখে দাঁড়ানোর ক্ষমতা, এবং স্বপ্ন, প্রচণ্ড স্বপ্নবাস, ইলিউশন। ফলে এই যে যাকে বলা হয় উড়ন্ত একটা গোষ্ঠী, যারা হাওয়া মেয়ে উড়তে হায়, বাতাসে উড়তে চায়, ঘুড়ির মতো উড়তে চায়, পাঠে আমার মন বসে না, কাঁঠাল চাপার গন্ধে, এইরকম যাদের মন এবং মানসিক, এবং খুব সহজে তারা প্রেমে পড়ে যায়। হয়তো বিড়ালের প্রেমে পড়লো, একটা পোষা কুকুরের প্রেমে পড়লো, ফুলের প্রেমে পড়লো, নদীর প্রেমে পড়লো, একটা পাখির প্রেমে পড়লো, অথবা এই শরীর চর্চা করতে হবে, বডি বানাতে হবে, এরকম। মানে প্রেম বলতে বোঝাচ্ছে যে কোনো একটা বিষয় তাদের মধ্যে যদি নেশা চেপে যায়, আপনি তাদেরকে নিবৃত্ত করতে পারবেন না সহজে। এখন এই যে তারা সরকারের বিরুদ্ধে তাদের নেশা চেপে যায় যদি কোনো কারণে, তারা একে একে এই শিক্ষামন্ত্রীকে ধরেছে, এরপর আরও 10 জন মন্ত্রীকে ধরবে। তার আগে এই বিষয়টা সরকারকে নিষ্পত্তি করতে হবে, আদারওয়াইজ এটা কিন্তু বাড়তে থাকবে। আমি বারবার যেটা বলি যে অতীতের
যে পতনগুলো, তার চেয়ে ভবিষ্যতের পতনগুলো নির্মম হয় বা হবে। এবং আপনি যখন আপনার সামনে দুর্ভেদ্য দেয়ালগুলোকে দূর করে দিবেন, তখন সেই খোলা আকাশ, খোলা বাতাস, দেয়ালবিহীন একটা জায়গাতে ছোট্ট একটা পতঙ্গ এসে, একেবারে ছোট্ট একটা পতঙ্গ এসে, একটা বাতাস এসে, একটা পাখি এসে, ছোট্ট একটা সাপ এসে আপনাকে শেষ করে দিতে পারে। এই জন্য হয় কি, রাজনীতি, অর্থনীতি সব জায়গাতে একটা ভারসাম্য থাকে। এখন বাংলাদেশের রাজনীতি সবচেয়ে ভারসাম্যহীন। এই ভারসাম্যহীন রাজনীতিতে যে কোনো ঘটনা, যে কোনো সময়, যে কোনো পরিস্থিতি তৈরি করতে পারে। ফলে এই পরিস্থিতির মধ্যে স্বয়ং তারেক রহমান সাহেব, তার যে মন্ত্রী পরিষদ, এই মন্ত্রী পরিষদের সমস্যাটা তাকে বুঝতে হবে। তিনি যাদেরকে মন্ত্রী বানিয়েছেন, এদের হাতে গোনা 2-1 ছাড়া, 2-4 জন ছাড়া বেশিরভাগ মূলত তারেক রহমান সাহেব তাদেরকে পছন্দ করেছেন, মন্ত্রী বানিয়েছেন, এর বাইরে তাদের আসলে অন্য কোনো যোগ্যতা নেই। এবং এদের বাইরে, এই ঘটনার বাইরে, মানে মন্ত্রী হয়, এমপি হয়, এর বাইরে তাদের ব্যক্তিগত জীবনের যে সফলতা, পরিবার, স্বাস্থ্য এবং ব্যবসা বাণিজ্য, রিজিক যেটাতে আছে, এখানে তাদের সফলতা উল্লেখ করার মতো নয়। বরং এদের অনেকের বিরুদ্ধে দুর্নীতি, অনেকের বিরুদ্ধে অনিয়ম, অনেকের বিরুদ্ধে অনেকের সংসার নষ্ট করা, অনেকের ঘর নষ্ট করা, অনেকের ব্যবসা নষ্ট করা, অনেকের রিজিক নষ্ট করা, হক নষ্ট করা, এই জিনিসগুলো অহরহ রয়েছে। তো এরকম একটা সমন্বয়ের মানুষদেরকে নিয়ে তিনি যে একটা ব্যতিক্রম ধর্মী কিছু করবেন, এটা এতটা অসম্ভব যে একটা সুইয়ের পিছন দিয়ে উট ঢোকার মতো। কারণ হলো, প্রশান্ত আত্মা, প্রশান্ত মন, ভালো চরিত্র ছাড়া কখনো মস্তিষ্ক থেকে ভালো জিনিস বের হয় না। যাদের মস্তিষ্ক থেকে উত্তম জিনিস বের হয়, তারা সবাই মুতমাইন না, তাদের একটা প্রশান্ত আত্মা থাকে। কিন্তু এই মন্ত্রী পরিষদে আপনি কাকে কাকে বলেন তো প্রশান্ত আত্মা রয়েছে, এ স্যাটিসফাইড মাইন্ড, কোনো অভিযোগ নাই জীবনের, যেখানে গিয়েছেন শুধু সফল হয়েছেন। এবং তাদেরকে দেখলে আপনার মায়া হবে, মনে হবে এটা একটা ভদ্রলোক, ভালো ফ্যামিলি থেকে এসছে। কজনকে দেখলে মনে হয়, আর কজনকে দেখলে মনে হয় খুব রাগ হয়, মেজাজ গরম হয়, মনে হয় একটু স্পর্শ করে দিই, আলতো করে একটু স্পর্শ করে দিই, একটু সুরসুরি দিয়ে দিই, বা যাদের রাগ হয় তাদের মনে হয় একটা চড় মেরে দেই। এরকম আপনার মনে হয় কাকে কাকে দেখলে, তাইলে আপনি বুঝতে পারবেন। তো এই যে সামগ্রিক অর্থে যাদেরকে মন্ত্রী বানানো হয়েছে, তাদের একমাত্র এবং প্রধান জিনিস হলো, তারা সবাই জনাব তারেক রহমান সাহেবের পছন্দের, ভালোবাসার মানুষ। কাজেই এই মন্ত্রী পরিষদের সকল দায় দায়িত্ব তাকেই নিতে হবে। সেই অর্থে ওনার উচিত এই মুহূর্তে যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে, রাতারাতি তাদেরকে পরিবর্তন করে ফেলা। জাস্ট লাইক, মানে কি বলবো, অন্তর্বাসের মতো। আপনি একটা প্যান্ট 2-3 বার পরেন, কিন্তু জাঙ্গিয়া, ব্রা, গেঞ্জি, এই জিনিসগুলো কিন্তু একবার যদি আপনি ব্যবহার করেন, দ্বিতীয়বার এগুলোকে ব্যবহার করা যায় না। টয়লেট টিস্যু, টয়লেট পেপার দিয়ে ব্যবহার করা যায় না। তো এরকমভাবে যাদের বিরুদ্ধে অভিযোগ এসছে তাদেরকে ছুঁড়ে ফেলতে হবে। আদারওয়াইজ এখান থেকে নিয়ে যদি অন্য জায়গায় রাখা হয়, ওএসডি করে রাখা হয়, এবং এই মানে ব্যর্থ মন্ত্রীরা যদি থাকেন, ক্যাবিনেটে থাকেন, তাহলে এরা ভাইরাস ছড়াতে থাকবে। এই গেল একটা। 2 নম্বর হলো যে উনি কতগুলো উপদেষ্টা নিয়োগ দিয়েছেন। এদের কাউকে তিনি লন্ডন থেকে নিয়ে এসেছেন, কাউকে হয়তো লোকাল মার্কেট থেকে নিয়েছেন, ফরেন ইম্পোর্টেড আইটেমস এবং লোকালি প্রডিউসড। এই গত 4 মাসে তাদের একটা সিঙ্গেল কথা, একটি আচরণ, একটি কর্ম জাতির দৃষ্টি আকর্ষণ করেনি। বরং তাদেরকে দেখলেই মানুষের মনে হয় যে কেন এবং কি কারণে প্রধানমন্ত্রী এদেরকে উপদেষ্টা বানালেন, কেন তাদেরকে নিয়োগ দিলেন। এই বারবার শুধু প্রশ্ন আসছে, হোয়াই হোয়াই হোয়াই, কেন এই প্রশ্নগুলো আসছে। কাজে এই উপদেষ্টা মণ্ডলী তাকে কোনো ভালো উপদেশ দেবেন, আগামীতে কোনো একটা মন্ত্রণালয় চালাবেন বা দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে পারেন, এটা
প্রধানমন্ত্রীর একান্ত বিশ্বাস বা একান্ত ভালোবাসা, একান্ত ব্যক্তিগতভাবে যেভাবে তিনি তার খুব কাছের প্রাণী এবং কাছের বন্ধু, কাছের আত্মীয় শুভানুধ্যায়ীদেরকে যেভাবে ভালোবাসেন, ওইরকম একান্ত ব্যক্তিগত। কিন্তু রাষ্ট্রের যারা লোকজন, সাধারণ জনগণ, তারা কেউ তার সিঙ্গেল উপদেষ্টা সম্পর্কে ভালো ধারণা, ইতিবাচক ধারণা, সুদূর প্রসারী ধারণা পোষণ করে না এবং করার কোনো কারণ নেই। কাজেই তাকে রিশাফেলে যেতে হবে, তাকে রিশাফেলে যেতে হবে। যে ভুল শেখ হাসিনা করেছেন, জিদ করেছেন, মানে তিনি ধরুন সৈয়দ আবুল হোসেনের পদত্যাগের বিষয় যখন এলো, তিনি আবুল হোসেনকে অ্যাভেল করলেন না শেষ পর্যন্ত, কিন্তু যখন তাকে বাদ দেওয়া হলো তখন তার সর্বনাশ হয়ে গেছে। কিন্তু যখন বলা হয়েছিল যে আবুল হোসেনকে বাদ দেন, রাতারাতি তাকে বাদ দিয়ে দিলে এই ঘটনা ঘটতো না। বা ওবায়দুল কাদেরকে যখন জেনারেল সেক্রেটারি করা হলো, সৈয়দ আশরাফকে বাদ দিয়ে, কেউ কিন্তু মেনে নেয়নি, কিন্তু ভয়ে কথা বলেনি। কিন্তু ওবায়দুল কাদের সাহেব যখন বিভিন্ন মানুষকে অপমান করা শুরু করলেন, এমনকি একজন সংসদ সদস্যকে চড় দিয়ে বসলেন, এই বিষয়টির সঙ্গে সঙ্গে শেখ হাসিনার উচিত ছিল সঙ্গে সঙ্গে তাকে বাদ দেওয়া। যে একজন মাননীয় সংসদ সদস্য, হোয়াট এভার মেবি, যত বড় ছোট কর্মী হন না কেন, তাকে প্রকাশ্যে চড় মারাটা কোনো অবস্থাতেই সমর্থনযোগ্য নয়। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে এই মন্ত্রী পরিষদের মধ্যে, এই উপদেষ্টাদের মধ্যে, কিংবা প্রধানমন্ত্রীর পার্সোনাল স্টাফদের মধ্যে যেটিকে বলা হয় সুপারস্টার বা মেগাস্টার রূপে কয়েকজন লোক খুব বাহাদুরি করছেন। কেউ সর্ববিদ্যায় বিশারদ, কেউ সর্বরোগের কবিরাজ, কেউ হয়তো বা সর্বক্ষমতার অধিকারী 10 ভুজা দুর্গা দেবী। অনেক ক্ষমতা, অনেক জ্ঞান, অনেক প্রভাব ইত্যাদি ইত্যাদি, এরকম যারা সুপারস্টার হয়ে গেছেন এবং তাদেরকে দেখলে মনে হয়, বা তারা নিজেদেরকে প্রমাণ করতে চান যে দে আর মাস বেটার দেন আ প্রাইম মিনিস্টার ইন টার্মস অফ এডুকেশন, ইন টার্মস অফ কোয়ালিটি, ইন টার্মস অফ অ্যাপ্রোচিং অ্যান্ড এভরিথিং। তারা যত বেশি আনুগত্য দেখাচ্ছে প্রধানমন্ত্রীর সামনে গিয়ে, পেছনে এসে তারা মনে করছে যে আমরা না থাকলে এই সরকার 1 মিনিট টিকবে না, থাকবে না, সরকারকে আমরা টিকিয়ে রেখেছি। প্রধানমন্ত্রী প্রথমেই বুঝতে হবে যে এই ধরনের মানুষ যারা সামনে এসে এক কথা বলে, পিছনে অন্য কথা বলে, আর জনগণ যাদের সম্পর্কে মনে করে যে এরা সরকারের রাইট হ্যান্ড, লেফট হ্যান্ড থেকে শুরু করে সব কিছু তারা, এদেরকে আসলে বাদ দিতে হবে। কোনো ছাটকাট নেই, কোনো কিছু নেই। যখনই কেউ খুব বেশি শক্তিশালী হয়ে পড়ে তখন সেটা বাদ দিতে হয়। এবং একই কাজ মানে অসাধারণভাবে ইতিহাসে 2জন বিখ্যাত ব্যক্তি, 3জন বিখ্যাত ব্যক্তি করেছিলেন। আমাদের পাক ভারত উপমহাদেশে একজন সুলতান ইলতুৎমিশ। সুলতান ইলতুৎমিশ তার দরবারে তুর্কি এবং আফগানদের প্রাধান্য মানে কমানোর জন্য তিনি 40 জন দাস, দ্য গ্রেট 40 স্লেভস, এরকম একটা বাহিনী গঠন করেছিলেন এবং তাদের হাতে সব দায়িত্ব দিয়েছিলেন। তিনি তার জীবদ্দশায় এই 40 জন কৃতদাস, তাদের বেস্ট সার্ভিস তিনি পেয়েছিলেন এবং রাষ্ট্রকে অসাধারণ একটা সেবা দিয়েছিলেন। কিন্তু তার মৃত্যুর পরে একেবারে গিয়াসউদ্দিন বলবনের জমানা পর্যন্ত প্রথম দিকে এই 40 জন কৃতদাসের যে যন্ত্রণা, পুরো ভারতবর্ষ অস্থির হয়ে গেল। একের পর এক যুদ্ধ, একের পর এক ক্ষমতা, প্রাসাদ ষড়যন্ত্র, হত্যাকাণ্ড, সব মিলিয়ে তছনছ। যখন নাসিরুদ্দিন সাহেব ক্ষমতায় আসলেন, দিল্লির বাদশাহ, ওই যে নাসিরুদ্দিন, তার প্রধানমন্ত্রী হলেন তারই শ্বশুর গিয়াসউদ্দিন বলবন। তখন 50% তিনি এদেরকে কমাতে পারলেন এবং নিজে ক্ষমতায় এসে জাস্ট গ্যাচাং সবগুলোর শিরচ্ছেদ করে দিলেন। ফলে তিনি 20টি বছর, 40 বছর তিনি শাসন ক্ষমতায় ছিলেন, 20 বছর প্রধানমন্ত্রী রূপে আর 20 বছর সুলতান রূপে। এই 40 জনকে তিনি শেষ করে দিয়েছিলেন। ঠিক সেম কাজ করেছিলেন আলাউদ্দিন খিলজি, একই অবস্থায় তিনি পড়েছিলেন। তো আলাউদ্দিন খিলজি, গিয়াসউদ্দিন বলবন এবং সুলতান ইলতুৎমিশ, এদের জীবনজ্যোতি এবং সফলতা যদি প্রধানমন্ত্রী অনুসরণ করেন, হি হ্যাজ নো ওয়ে বাট টু রিফর্ম। এবং এটা
করতে তাকে দেরি করা যাবে না। তাকে এই ক্ষেত্রে এতটা নির্মম এবং নিষ্ঠুর হতে হবে যে কোনো অবস্থাতেই যেন তার প্রতিপক্ষ একটা করার সুযোগ না পায়, আর তাকে ব্যবহার করে কোনো একটা মাসিও যেন ভো করার সুযোগ না পায়। নো ভো নো ভা, তাহলে তিনি টিকতে পারবেন, যেতে পারবেন, আদারওয়াইজ হবে না। সোজা বাংলা কথা। দ্বিতীয় যে বিষয়টি হলো তার ব্যক্তিগত জীবন, তার স্ত্রীকে তিনি কতটা ভালোবাসেন, তারপরে কিভাবে ছাতি ধরেন, তার স্ত্রীকে খুশি করার জন্য তিনি যে সকল প্ল্যান করেন, পরিকল্পনাগুলো করেন, এই জিনিসগুলো নিয়ে বিরোধী দলের যারা লোকজন, তরুণ যারা আছেন, তারা ট্রল করছেন। কেউ তাকে প্রেমের দেবতা, কেউ তাকে তাজমহল নির্মাণ করার দ্বিতীয় কারিগর, এই কথাগুলো বলছে। কেউ তাকে বলছে যে আপনি বাসে করে যে দেশে যাচ্ছেন মূলত প্রেম করার জন্য। বাংলাদেশের এত উঁচু পর্যায়ের প্রধানমন্ত্রী এবং তার পরিবারকে নিয়ে এই ধরনের ট্রল ইতিপূর্বে কখনো হয়নি। কাজে ওয়েস্টার্ন সোসাইটিতে টনি ব্লেয়ার এবং শেরি ব্লেয়ার তারা প্রকাশ্যে হাত ধরে হাসছে কিংবা চুম্বন করছেন। কিংবা ধরুন ফ্রান্সে তার চেয়ে 15-20 বছরের বড় তার শিক্ষক ইমানুয়েল ম্যাক্রোর যে স্ত্রী, মূলত ইমানুয়েল ম্যাক্রোর শিক্ষক ছিলেন, টিচার ছিলেন। তো তাদের অসম প্রেম, এমনকি বউয়ের হাতে মার খাওয়া, ওটা ওই সমাজে কোনো প্রবলেম হয় না। ডোনাল্ড ট্রাম্পের চতুর্থ স্ত্রী মেলানিয়া ট্রাম্প, তার হাতে চড় খাচ্ছেন ট্রাম্প প্রকাশ্যে, এটা উদ্দেশ্যে কোনো সমস্যা হয় না। একদিকে সেক্সুয়াল ওয়ার্কার বা পর্ন স্টার, তাদের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সেক্সুয়াল রিলেশন, আবার অন্যদিকে প্রেমের অভিনয়, এটা আমেরিকান সমাজে সমস্যা হয় না। কিন্তু আমাদের সাবকন্টিনেন্টে, এশিয়া সাবকন্টিনেন্টে এই ধরনের জিনিস একেবারে সহ্য করা যাবে না। কাজে এখানে ছেলে মেয়ে পরিবার, এটা একান্ত ব্যক্তিগত বিষয় থাকাটাই উত্তম। প্রধানমন্ত্রী যে কাজগুলো করছেন আপাত দৃষ্টিতে আমাদের কারো কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু হয়তো তিনি এই কাজ করে মজা পাচ্ছেন, আনন্দ পাচ্ছেন, এবং সেই আনন্দকে তিনি রাষ্ট্রীয় কর্মে আরো উদ্দীপনা রূপে ব্যবহার করতে পারবেন। কিন্তু তার বুঝতে হবে যে রাম কেন সীতাকে বনবাসে দিয়েছিলেন। আবার সীতা বনবাস থেকে ফিরে আসার পরে রাম তার সতীত্ব পরীক্ষা করার জন্য যখন রামের স্ত্রী সীতাকে অপহরণ করে নিয়ে গেল রাবণ, তখন প্রশ্ন হলো সে তার সতীত্ব হারিয়ে ফেলেছে। তো সেই স্ত্রীকে তিনি যখন ঘরে তুলবেন, সমাজ বলল সে অসতী, তাকে সেই সৎ প্রমাণ করার জন্য, সতী প্রমাণ করার জন্য আগুনের উপর দিয়ে তাকে হেঁটে যেতে হলো। এগুলো নেহায়েত গল্প, কিন্তু এগুলো বোঝায় যে রাজাকে সবসময় জনগণের কথা ভাবতে হবে। পাবলিক সেন্টিমেন্ট, পাবলিকের যে অ্যাপ্রোচিং, আগে আমরা জানতাম আটকুরে রাজা সে ঘর থেকে বের হতো না, তার ছেলে মেয়ে হতো না, এই কারণে যে জনগণ তাকে দেখলে বলতো যে হায় আল্লাহ, আজকে রাজাকে দেখলাম, আমাদের দিন ভালো যাবে না। এই গল্পের একটা মিনিং আছে। দেখুন যে সেই যুগে যখন রাজা একক কর্তৃত্ববাদী, তখনও তাকে এই পাবলিক সেন্টিমেন্ট স্মরণ করে তাকে ঘরের মধ্যে আবদ্ধ থাকতে হতো। কাজে এখন প্রধানমন্ত্রী এবং তার পরিবারকে নিয়ে তার যারা সমালোচক যে কথাগুলো বলছে, তাকে অবশ্যই এগুলো কগনিজেন্সে নিতে হবে। আমরা যারা সাধারণ জনগণ আছি, আমরা চাই যে ধারাবাহিকতা থাকুক। একটা জুলাই বিপ্লব হয়েছে, কম বেশি আমরা সবাই সমর্থন জানিয়েছি, ফলে এটা ধারাবাহিকতা থাকলে আমাদেরই লাভ। কিন্তু এখানে যদি ধারাবাহিকতা নষ্ট হয়, তাহলে বিএনপি যত ক্ষতি হবে বা ইউনূস সাহেব যে যত ক্ষতি হয়েছে, তার চেয়ে জনগণ হিসেবে আমরা বেশি কম্বাইন্ডলি, কালেকটিভলি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি। আশা রাখি প্রধানমন্ত্রী সুমতি ফিরে পাবেন এবং যথাযথভাবে দায়িত্ব। 2026 সনের জুলাই মাসে মাঝামাঝি সময় ভিডিওটি করছি। এবছর যখন জুলাই মাসে এলো, তখন বাংলাদেশে জুলাই নিয়ে নানা রকম যাকে বলে পক্ষ বিপক্ষ, ইতিবাচক নেতিবাচক প্রচার এবং প্রপাগান্ডা শুরু হলো। এবং অকথ্য, অশ্লীল এবং অশ্রাব্য যে বিষয়, সে বিষয়গুলো নিয়ে নারী এবং পুরুষ, যারা সেলিব্রিটি, নন সেলিব্রিটি, সবাই মিলে বাঙালির ভিতরে যত অশ্লীলতা রয়েছে, সেই জিনিসগুলো
তারা এই জুলাইকে উপলক্ষ করে, জুলাই বিপ্লবকে উপলক্ষ করে, জুলাই যুদ্ধকে উপলক্ষ করে, জুলাই গণ অভ্যুত্থানকে উপলক্ষ করে তারা বলতে শুরু করলো। এবং এরই মধ্যে এখন জুলাইয়ের যারা মূলত স্টেক হোল্ডার, প্রধানতম এনসিপি, আর আড়ালে আবডালে থেকে জামাত এবং বিএনপি, তো সবাই আসলে এইবারের যে জুলাই, 2026 সনের যে জুলাই, সেই জুলাইটাকে অন্তত 2025 সনের মতো করেও ধারণ করতে পারছেন না। জুলাইয়ের যে নীতি এবং আদর্শ ছিল, যে স্বপ্ন ছিল, এর মোটামুটি 99%ই নষ্ট হয়ে গেছে জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে। তিনি এই যে 18 কোটি মানুষের মধ্যে অলমোস্ট 17 কোটি মানুষের স্বপ্ন, আমি বলতে পারবো না 71 সনে আমার বয়স অত বেশি ছিল না, যার জন্য আমি যা কিছু 71 সন সম্পর্কে জানি সেটা হলো ইতিহাস থেকে। আর যেহেতু আমি ওই সময়টাতে গ্রামে ছিলাম, যুদ্ধ বলতে আমি যা কিছু দেখেছি ওটা আবছা আবছা, কিন্তু 24টা দেখেছি, তারপর 2006 সনের 1/11টা দেখেছি, 90-এর এরশাদ বিরোধী গণ আন্দোলন দেখেছি, 75-এর 15ই আগস্টের পট পরিবর্তন দেখেছি, 7ই নভেম্বর দেখেছি, জিয়াউর রহমান সাহেবের মৃত্যু দেখেছি, সাত্তার সাহেবের পতন দেখেছি এবং উত্থান দেখেছি। মানে তিনি নির্বাচিত হলেন, ওইটা আমি ইলেকশন করেছি, অর্থাৎ ডক্টর কামাল নির্বাচন করেছেন, তারপর যাকে বলা হয় কর্নেল এমএজ ওসমান নির্বাচন করেছেন, জিয়াউর রহমান নির্বাচন করেছেন, সাত্তার সাহেব নির্বাচন করেছেন। মানে এই নির্বাচনগুলোতে সুঙ্গা ফুকানো শুরু হয়েছে আমার সেই 79 সন থেকেই। তো যাই হোক, এখন যেটা বলছিলাম, যখন আমি এই সরাসরি রাজনৈতিক কর্মকাণ্ডগুলো করেছি, অর্থাৎ যখন জিয়াউর রহমান সাহেব আমাদের ফরিদপুরে গেছেন, সাত্তার সাহেব গেছেন, শেখ হাসিনা গেছেন 81 সনে, তখন মানুষের যে ওয়েব, সেটা আমি বুঝতে পেরেছি, যেটা 71 সনে আমি বুঝতে পারিনি, যেহেতু আমি ছোট ছিলাম। অন্যদিকে 2024 সনের জুলাই এবং আগস্ট পুরো সময়টি আমি মানুষের উত্তাপ, মানুষের মন এবং মানসিকতা এবং নিজের ক্ষোভ, কষ্ট, বেদনা, এই পুরো জিনিসটি এক পাত্রে করে আমি ঘুরতে পেরেছিলাম। এর কারণ হলো যে প্রথমত আওয়ামী লীগকে আমি চিনি এবং জানি, এই দলটির একেবারে প্রথম থেকে, আমার রাজনৈতিক বোধ এবং বুদ্ধি হওয়ার পর থেকে এই দলের রাজনীতির সঙ্গে জড়িত। আমি যেখানে আমার জন্ম হয়েছে ওখানে আওয়ামী লীগ ছাড়া আসলে কিছু নেই। যেখানে আমি এমপি হয়েছি সেখানেও মানে এখনো পর্যন্ত আওয়ামী লীগ, আওয়ামী লীগ, আওয়ামী লীগ। তো আওয়ামী লীগকে কেন্দ্র করে একটা মানুষ যতটা কনজারভেটিভ হতে পারে, যতটা আবেগপ্রবণ হতে পারে, সেটা আমার মধ্যে ছিল। আবার এই এত আবেগ, এত ভালোবাসা নিয়ে একটা মানুষ কোন পর্যায়ে পৌঁছলে একটা দল ছেড়ে যেতে পারে, সেটা রাজ্জাক সাহেব, আব্দুর রাজ্জাক, যে দুঃখে তিনি আওয়ামী লীগ ছেড়ে বাকশাল করেছিলেন। আবার ডক্টর কামাল হোসেনের মতো মানুষ, মোস্তফা মহসিন মন্টুর মতো মানুষ। আপনি বাংলাদেশে মোস্তফা মহসিন মন্টুর মতো গ্র্যান্ড লিডার জন্ম নেয়নি। বঙ্গবন্ধুর সঙ্গে আমি মানে জিয়াউর রহমান এদের কথা বাদ, মানে যারা প্রধানমন্ত্রী হয়েছেন, রাষ্ট্রপতি হয়েছেন, তাদের কথা বাদ দিয়ে যদি আপনি নেতৃত্বের পর্যায়ে ধরেন, তাহলে 1 নম্বরে সারা বাংলাদেশে মোস্তফা মহসিন মন্টুর মতো এতটা দেশবান্ধব, দেশপ্রেমিক, কর্মী বান্ধব এবং গ্র্যান্ড লিডার, মানে যাকে বলা হয় এক মহানেতা, আমি দেখিনি। কেউ নেই, নো ওয়ান। এখন তো প্রশ্নই আসে না, তার একটা আঙ্গুলের সমান যোগ্যতা অন্য কোনো নেতার নেই। সেই মানুষটি আওয়ামী লীগ ছেড়ে চলে গেছে। আপনি ডক্টর কামালের মতো মানুষ আপনি কল্পনা করতে পারবেন না, ইটস এ মহিরুহু। এই মানুষগুলো আওয়ামী লীগ থেকে বের হয়ে গেছে। তো যারা বের হয়ে গেছে, হেমায়েতুল্লাহ আলমগীর মতো মানুষ, যারা এই নেত্রীর জন্য জীবন দিয়েছেন, ফজলুর রহমান সাহেবের মতো মানুষ, হাবিবুর রহমান হাবিবের মতো মানুষ, তারপরে বাহলুল মজনু চুন্নু সাহেবের মতো মানুষ, আক্তারুল জামানের মতো মানুষ, বহু সংখ্যক মানুষ যারা এই আওয়ামী লীগ থেকে হয় দূরে সরে গেছে বা আওয়ামী লীগ ত্যাগ করে চলে আসছে। আমাদের এক আত্মীয়
ভাঙ্গাতে শামসুদ্দিন মোল্লা, ভাঙ্গা মানে ফরিদপুরের রাজনীতিতে আপনারা জানবেন বঙ্গবন্ধুর খুব ঘনিষ্ঠ বন্ধু শামসুদ্দিন মোল্লা, আমার আর এক আত্মীয় আব্দুল হামিদ চৌধুরী। তো আব্দুল হামিদ চৌধুরী বঙ্গবন্ধুর জীবদ্দশায় তার থেকে দূরে ছিলেন। পরে এসে মানে জিয়াউর রহমান যখন আসলেন তখন তিনি রাষ্ট্রদূত হয়েছিলেন, 1954 তিনি এমপি হয়েছিলেন। আবার শামসুদ্দিন মোল্লা সাহেবের ছেলে শাহরিয়ার রুমি আমাদের আত্মীয়, তিনিও মানে ভাঙ্গার ক্ষেত্রে তাকে বলা হতো এত জনপ্রিয় নেতা ভাঙ্গাতে আর ছিল না। সেই মানুষটি আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে চলে গেছিল। তো সেই দিক থেকে এই যে বেদনাগুলো, সেই বেদনাগুলো আমার মধ্যে ছিল। আমি সেখান থেকে বিএনপিতে চলে এসেছিলাম এদের মতো, অর্থাৎ আওয়ামী লীগকে ভালোবেসেছি, বিএনপিকে দেখেছি। আর বিএনপিতে যাওয়ার কারণে আওয়ামী লীগের রাষ্ট্র ক্ষমতা প্রয়োগ করে আওয়ামী লীগের সাবেক নেতাদের উপরে যে জুলুম এবং অত্যাচার, আমার জানা মতে গত সেই 96 থেকে, আওয়ামী লীগ তো প্রথম ক্ষমতা আসলো 96 সনে, তখন থেকে রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে যে জুলুম অত্যাচার করা হয়েছে সবচেয়ে বেশি করা হয়েছে আমার উপরে। ব্যবসা বাণিজ্য, বাড়ি ঘর, পরিবার, সংসার সব তছনছ করে দেওয়া হয়েছে। তো বোঝার চেষ্টা করুন যে আওয়ামী লীগকে আমি কিভাবে জানি এবং চিনি। এই ক্ষোভ, এই বেদনা পুরো 2024 সনের জুলাই মাসে ছিল এবং সেগুলো নিয়ে আমি রাজপথে ছিলাম। ফলে অন্যান্য যারা এসছেন তাদের কারো ক্ষোভ 2 বছরের, কারো ক্ষোভ 3 বছরের, কারো হয়তো শারীরিক ক্ষোভ আছে, মামলা হয়েছে, কিন্তু অর্থনৈতিক ক্ষোভ নেই। কিন্তু আমার হয়েছিল, আমার যে কম্পোজিট, আমার সব কিছু ক্ষয়ক্ষতি হয়েছিল। তো সেগুলো নিয়ে আমি রাজপথে ঘুরে বেরিয়েছিলাম জুলাইতে। আর যখন সেই জুলাই বিপ্লবটা হলো, কিচ্ছু চাইনি। অ্যাট দ্যাট ডে আই ওয়াজ দ্য হ্যাপিয়েস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। আগস্ট মাসের 5 তারিখে পুরো এরশাদ মানে জমানাতে যেভাবে আমি খুব কাছাকাছি এরশাদ সাহেবকে দেখেছি, আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানায় যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছেন বা উপদেষ্টা ছিলেন তাদের সবার সঙ্গে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক ছিল। কিন্তু একজন উপদেষ্টাকে সিঙ্গেল একটা টেলিফোন করেছি, কোনো একটা সরকারি অফিসে গিয়েছি, একটা সিঙ্গেল তদবির করেছি বা আশা করেছি, বা ধারের কাছে ছায়াটা পর্যন্ত মারায়নি। কিন্তু দূর থেকে চেয়েছি তারা ভালো করুন। কিন্তু 1 সপ্তাহের মধ্যে আমি যখন বুঝে গেলাম যে তারা ভালো করবে না, তখন তাদেরকে এড়িয়ে চলেছি এবং যতটা সম্ভব সম্মানজনক সমালোচনা করেছি। তো তখন থেকে যারা দেখলাম যে এই যে যারা রাজপথে ছিলেন না, যারা ব্যক্তিগতভাবে কম্পোজিট ওয়েতে ক্ষতিগ্রস্ত ছিলেন না, যাদের কোনো রাজনৈতিক অ্যাম্বিশন ছিল না, নেতৃত্বের গুণাবলী ছিল না, সেই সকল মানুষ যখন ক্ষমতা এসে গেলেন, তখন এই জুলাইকে মর্যাদা দেওয়া, একে সম্মান জানানো, একে আপহোল্ড করা এবং একে প্রোডাক্টিভ ওয়েতে এই জাতির জন্য একটা হেরিটেজ তৈরি করা, এই কাজটি তারা করতে পারেননি। যে সমস্ত লোকজন নিয়েছেন, কেউ অপদার্থ, কেউ চরিত্রহীন, কেউ ব্যক্তিগত জীবনে ব্যর্থ, কেউ আমেরিকার দালাল, কেউ অন্য দেশের দালাল, কেউ বইয়ের দালাল, এরকম মানে নানা রকম, যে এই গাছের ছাল, এই গাছের বাকল পচা মশা দিয়ে ছিয়ে, মানে ইলিশ মাছ যদি পচে, সুপারি যদি পচে, বিশ্রী একটা গন্ধ না, এইরকম একটা দুর্গন্ধময় পরিবেশ তারা সৃষ্টি করে ফেললো। এর ফলে কি হলো, যে জুলাই, সে জুলাইয়ের যে একটা ঔদার্যতা ছিল, মহত্ব ছিল, সুদূর প্রসারী একটা ইতিহাস ছিল, এটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেল। শুরুতে যেটা বলছিলাম যে আমি অনেকগুলো রাজনৈতিক পট পরিবর্তন 75 থেকে একেবারে সেই আজকের দিন পর্যন্ত দেখে আসছি। কিন্তু জুলাই বিপ্লবে মানুষের যে অংশগ্রহণ ছিল, মানুষের যে আশীর্বাদ ছিল, এখানে যারা জুলাই বিপ্লবী ছিলেন তাদের প্রতি মানুষের আনকন্ডিশনাল একটা সমর্থন ছিল, ইনক্লুডিং ডক্টর মোহাম্মদ ইউনূস, নাহিদ, হাসনাত থেকে শুরু করে সবার মধ্যে। অবাক করার ব্যাপার হলো, মাত্র 1 সপ্তাহের মধ্যে এই জুলাই যোদ্ধারা সবার স্বপ্ন, ভালোবাসা ভেঙে খান খান করে দেন। আর মিশন লিঙ্ক করার কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে এবং তার যারা উপদেষ্টা মণ্ডলী, তারা সবাই মিলে এই জুলাইকে নিয়ে এতটা নাচানাচি কোলে নিয়ে, এটাকে বিপ্লব বলবেন নাকি এটাকে যুদ্ধ বলবেন, এটাকে দেশের একমাত্র মুক্তিযুদ্ধ বলবেন না বিকল্প মুক্তিযুদ্ধ বলবেন। 24 জুলাই যে বিপ্লব,
বা জুলাই যুদ্ধ, সেটা বড় না মুক্তিযুদ্ধ বড়, জুলাই যুদ্ধ বড় না ৭১-এর মুক্তিযোদ্ধারা বড়, এই বিষয়গুলো বিতর্ক তারা সামনে নিয়ে এলেন। নিয়ে আসার ফলে কি হলো, এই পুরো জুলাইয়ের যে গাম্ভীর্যতা, সেই গাম্ভীর্যতাটা মাত্র ২ বছরের মাথায় এসে ২০২৪ সনে ঘটনা ঘটল, ২৫ সনের একটা বছর গেল, এই ২৬ সনে এসে জুলাই মাসে এসে দেখেন আজকের এই অবস্থা কি। এখন জুলাইয়ের কান্না, জুলাই যোদ্ধাদের কান্না, বিপ্লবীদের কান্না, সেই কান্না রীতিমতো মহাকান্নাতে রূপান্তরিত হয়ে যাচ্ছে যখন শেখ হাসিনা হুমকি দিয়েছেন আমি আসছি। এই জুলাই যোদ্ধাদের হাত পা, শরীর, মনোমস্তিষ্কে এক ধরনের রসায়ন তৈরি হচ্ছে যখন তারা দেখছে রাজপথে আবার ছাত্রলীগ ফিরে এসেছে। তারা এই ২০২৬ সনের জুলাই মাসে দেখছেন যে এই বাংলাদেশ এখন আর তাদের মতো ২০২৫-এর মতো, ২০২৪-এর মতো আকর্ষণীয় নয়। এই পৃথিবীর কোনো মঞ্চ, পৃথিবীর কোনো জনপদ যেখানে বাঙালি আছে, সেখানে এই জুলাই যোদ্ধা, জুলাইয়ের পক্ষে যারা লোকজন আছেন তাদের জন্য নিরাপদ নয়। যারাই বিভিন্ন জায়গাতে যাচ্ছেন, ইভেন এই সরকারের যে সমস্ত লোকজন আছেন, মন্ত্রী, মিনিস্টাররা যারা মূলত এই জুলাইয়ের পক্ষের শক্তি ছিলেন, তারা সবাই দেশের মাটিতে, বিদেশের মাটিতে পদে পদে অপমানিত এবং লাঞ্ছিত হচ্ছেন। কিন্তু এটা তো আমাদের চাওয়া ছিল না, এরকম একটা কিছু প্রাপ্তি হবে এটাও তো আমরা কল্পনা করিনি। কিন্তু কেন এরকম হলো? এর কারণ হলো যে আপনি যখন বাস্তবতা ভুলে কোনো একটা বড় জিনিসটা, একটি হাতিকে আপনি ইঁদুরের মতো ট্রিট করবেন, আর একটি ইঁদুরকে আপনি ফুলিয়ে ফাঁপিয়ে হাতি বানানোর চেষ্টা করবেন, তখনই না থাকে হাতি, না হয় ইঁদুর। একইভাবে একটা জাতির বহু সংখ্যক ইতিহাস থাকে, শিল্প থাকে, সাহিত্য থাকে, গান থাকে, বাজনা থাকে। ওটাকে ধারণ করার জন্য আপনার পাণ্ডিত্য থাকতে হবে, লোক থাকতে হবে। আজ দেখেন ভারতে তারা রামায়ণ পড়ে, তারা মহাভারত পড়ে, তারা ঋগ্বেদ পড়ে, তারা মনু সংহিতাকে স্মরণ করে। তাদের ৩৩ কোটি দেবতা, সেই ৩৩ কোটি দেবতা নিয়ে তাদের কোনো সমস্যা হয় না। আর আমরা বাংলাদেশের ৯০% মুসলমান, ইসলামের ৪ জন মহান খলিফাকে নিয়ে আমরা মারামারি করছি। আমরা ইসলামের ৪টি মাযহাব নিয়ে মারামারি করে, পাগড়ি খুলে, একে অপরের দাড়ি টেনে আমরা রীতিমতো উলঙ্গ করে ফেলছি। আমরা নিজেদেরকে ও বেদাত, ও কাফের, ও মুনাফিক, ও মুশরিক বলে লাশ, কবর থেকে লাশ উঠিয়ে পুড়িয়ে দিচ্ছি। এরকম একটি অশান্ত সমাজ, অশান্ত রাষ্ট্র, যেখানে বুদ্ধিবৃত্তিক লেভেলে আমাদের দার্শনিক নেই, আমাদের কবি নেই, আমাদের সাহিত্যিক নেই, আমাদের বাউল নেই, সব মরে গেছে। এখন যারা আছে সেটা হলো টিপ্পা দে, টিপ্পা দে, টিপ্পা দে, খামচি দেবো, খামচি দেবো, খামচি দেবো, আয় 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 আয়, অমুক সিডিআই, অমুক ডিডিআই, এই যে জিনিসগুলো, যে কালচার, গালি ছাড়া কাউকে যদি বলা হয় অমুক ড্যাশের পুত, কিরে, মানে আপনি ফেসবুকে দেখবেন কারোর পছন্দ হলে, কিরে অমুকের পুত, ক্ষয়কারে খা, কিরে অমুকের পুত, কেমন আছিস, কিরে, মানে মানে আপনার বাজে শব্দ এবং বাজে গালি ছাড়া, যেখানে যৌনতা আছে, যেখানে মানুষের বিষ্ঠা আছে, যেখানে দুর্গন্ধ আছে, এই বিষয়গুলোকে, যেগুলো কাপড়ের নিচে থাকে, মাটির নিচে থাকে, লুকায়িত অবস্থায় থাকে, এই বিষয়গুলো আমরা এখন গালে, মুখে, চোখে যেভাবে আমরা সেন্ট মাখি, ক্রিম মাখি, এইভাবে মেখে আমরা এই জুলাই মাসে ঘুরে বেড়াচ্ছি এবং একে অপরকে দুর্গন্ধযুক্ত করে ফেলছি। আর এইভাবে যদি হয় তাহলে আগামীতে এই জাতি হয়তো আর কোনো অন্যায়ের প্রতিবাদ করতে পারবে না, মানুষ ভয় পাবে।